হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর রাসায়নিক বন্ধনের হাইব্রিডাইজেশন অংশটা ছোট করে পড়ব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি অরিজিৎ স্যার, আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইনে। আজকে আমরা ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের হাইব্রিডাইজেশন অংশটা শিখব। ঠিক আছে? তা দেখো, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশনটা বিরাট বড় জিনিস। আমি যতটা সম্ভব তোমাদেরকে সঠিকভাবে ছোট করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, হাইব্রিডাইজেশন অর্থ হচ্ছে আমাদের যে এস, পি, ডি এবং এফটা আমাদের কতটা দরকারি হবে না, এখানে আমরা এফ নিয়ে করবো না। এই যে তিনটে প্রধান যে সাব অরবিটালসগুলো রয়েছে তাদের মধ্যে হাইব্রিডাইজড হয়ে গিয়ে বিভিন্ন যৌগের মধ্যে যে প্রধান যে সেন্ট্রাল অ্যাটমটা থাকে তাদের মধ্যে কী ধরনের হাইব্রিডাইজড কন্ডিশনটা তৈরি হচ্ছে সেটা আমরা আজকে এখানে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা খুব সহজ দেখে দেখাচ্ছি। হাইব্রিডাইজেশন অনেক রকম ধরনের হয়, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে একটা প্রাথমিক ফর্মুলা দেখো। আমরা এই যে প্রাথমিক ফর্মুলাটা দেখো ইউজ করছি, সেটা হচ্ছে H = দেখো এখানে লেখা থাকবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে হাফ এক্স মাইনাস, দেখো এখানে আমি পরপর করে লিখছি, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। দেখো এই যে প্রধান ফর্মুলাটা, এটা দিয়ে কিন্তু আমরা হাইব্রিডাইজেশন খুব ইজিলি কমপ্লিট করে নিতে পারি। ঠিক আছে? এখানে এই যে ভি দেওয়া রয়েছে, দেখো এই ভিটা হচ্ছে গিয়ে যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, যেটা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমরা উল্লেখ করব। আর এই যে এক্স এর মানটা, এই এক্স এর মান হচ্ছে যে কোনো একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে? আর সিটা হচ্ছে ক্যাটায়নের উপর চার্জের সংখ্যা, যেটা বিয়োগ হবে। আর এটা হচ্ছে অ্যানায়নের উপর চার্জের সংখ্যা, যেটা কিনা প্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা খুব সহজে বার করতে পারি। এটা হচ্ছে প্রধানত ফর্মুলা দিয়ে করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যদি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিরকম ধরনের, দেখো এই ভ্যালুগুলো আসবে। দেখো এইচ এর মানটা 2 থেকে 7-এর মধ্যে হয়। দেখো এই যদি 2 হয় তাহলে আমরা এটা দেখবো হচ্ছে sp3। দেখো এইচ এর মান যদি 3 হয় তাহলে এইভাবে আমরা পরপর দেখো একটা করে আসবো। 2 হলে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2 এবং 7 হলে sp3d3। আমরা এই সিস্টেমে অ্যাকচুয়ালি এই এইচ এর মান বার করলে আমরা হাইব্রিডাইজেশন স্টেটটাকে আমরা বার করতে পারবো সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে sp, sp2, sp3 এদের প্রত্যেকের একটা স্ট্রাকচারাল গঠন রয়েছে। এই স্ট্রাকচারাল গঠনটা কিরকম ধরনের হয় দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে sp হলে এরা সাধারণত স্ট্রাকচারটা হয় হচ্ছে গিয়ে, দেখো এরা একটা মোটামুটি ভাবে একটা সরল রেখায় থাকে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে লিনিয়ার স্ট্রাকচার, একটা সরল রেখায় থাকছে। ঠিক আছে? আর sp2 হলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে গিয়ে প্লানার স্ট্রাকচার, অর্থাৎ একই প্লেনে থাকবে। sp3 এই স্ট্রাকচারটার নাম হচ্ছে দেখো টেট্রাহেড্রাল। ঠিক আছে? সমচতুস্তলক, যেটাকে আমরা বলি সমচতুস্তলক। sp3d এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, sp3d2 হলে এটা হচ্ছে অক্টাহেড্রাল, অর্থাৎ অষ্টতলকীয়। এবং sp3d3 হলে এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ পঞ্চতলকীয় দ্বিপিরামিডীয় অবস্থায় থাকে। এছাড়া এটা একটা ডিস্টর্টেড অক্টাহেড্রনও তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এখানে সবচেয়ে প্রথমে দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করতে পারবো যে জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি ফর্মেশনটা হয়। আমি দেখো তোমাদেরকে খুব সহজ সুবিধার জন্য দেখো এখান থেকে আমি sp3d2টাকে নিয়ে দেখো শুরু করছি। দেখো sp3d2 এটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো দেখো, তাহলে মোটামুটি এই ভিডিওটার অর্ধেক অংশটা তোমরা বুঝতে পেরে যাবে। এটা থেকে আমরা করতে পারি। দেখো sp3d2 এক্ষেত্রে দেখো আমরা কি অ্যাপ্লাই করছি, ধরো এক্সাম্পল হিসেবে নিলাম ধরো সালফার হেক্সাফ্লুরাইড। ঠিক আছে? অর্থাৎ সালফারের বাইরে 6টা ফ্লোরিন অণু রয়েছে। আচ্ছা দেখো, সালফার হেক্সাফ্লুরাইডকে আমরা নিলে দেখো সালফারের বাইরে দেখো সালফার দেখো এরকম 3s2
3p4 এবং 3dটা ফাঁকা অবস্থায় থাকে। এটা হচ্ছে সালফারের অ্যাকচুয়াল গঠনটা থাকে। এবং এই ইলেকট্রন ফিল আপটা কীভাবে করেছি আমরা আগের ক্লাসে করে এসেছি, এটা হুন্স রুল অনুযায়ী কীভাবে ফিল আপটা হবে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বহিস্থ কক্ষে সালফারের একদম বাহ্যিক কক্ষের গ্রাউন্ড স্টেটে আর কি সবচেয়ে সুস্থিত অবস্থা, যেটা ইলেকট্রনীয় সুস্থিত অবস্থা ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, বাহ্যিক কক্ষের সুস্থিত অবস্থা ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, খেয়াল করে দেখো এর কিন্তু ডি ফাঁকা। তাহলে আমি যদি এখানে দুটো ফ্লোরিন মলিকিউলকে দেখো যদি ঢোকানোর চেষ্টা করি, আমি দেখো প্রথম থেকে এক এক করে আসছি। দেখো যদি দুটো ফ্লোরিনকে আমরা এখানে ঢুকিয়ে দিই, দেখো এই ডিটা কোনো কাজে লাগছে না। তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে একটা এস, দেখো দুটো ফ্লোরিন ঢুকলে এখানটা, তাহলে আমাদের এখানে কি তৈরি হলো? দুটো ফ্লোরিন ঢুকলে দেখো SF2 তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো SF2 মানে sp3 লাগছে আমাদের। দেখো তাহলে এই যে sp3 তৈরি হচ্ছে, তাহলে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের sp3 তৈরি করার জন্য আমাদের কোন, দেখো SF2 এই অণুটা sp3 তৈরি করতে সাহায্য করছে। আচ্ছা, এরপর আমি দেখো S কে যদি এখান থেকে একটু আমরা উত্তেজিত অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ ধরো এখান থেকে এক ইলেকট্রন ধরো ভেঙে এখানে এসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি অবস্থা হবে? দেখো তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন রয়ে গেল, তাহলে দেখো এখান থেকে এক ইলেকট্রন আমাদের এইখানে এসছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যদি একটা ইলেকট্রন এসে থাকে, তাহলে দেখো এইখানে আমরা যদি চারটে ফাঁকা অংশে চারটে ফ্লোরিনকে ঢুকিয়ে দিই, তাহলে দেখো একটা S আর দেখো তিনটে P এবং একটা D, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের sp3d, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা SF4 এই অণুটা তৈরি করার জন্য দেখো sp3d আমরা হাইব্রিডেশন স্টেটটাকে পাচ্ছি। দেখো একটা S, তিনটে P এবং একটা D কাজে লাগছে। আচ্ছা, এরপর যদি আমি এটা যদি আরো এক্সাইটেড করি এই সালফারটাকে, তাহলে এখান থেকে ইলেকট্রন ভেঙে একটা এখানে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমরা কিভাবে অ্যাকচুয়ালি বন্ডিংটা করব। দেখো তাহলে এখান থেকে লাস্ট ইলেকট্রনটা ভেঙে চলে যাবে, এবার সম্পূর্ণভাবে আনপেয়ার হয়ে গেছে, কোনো রকম পেয়ারিং নেই। তাহলে দেখো এখানে আমাদের 6টা ফ্লোরিন দেখো এখানে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো মোট দেখো এখানে 6টা ফ্লোরিন ঢুকে গেছে। তাহলে sp3 দেখো একটা S, তিনটে P এবং দুটো D কাজে লেগেছে। তাহলে এখানে আমাদের SF6 যৌগটা তৈরি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি দেখো sp3d2টা তৈরি করার চেষ্টা করেছি। তাহলে এই SF6 করতে গিয়ে আমরা SF2 SF4 হয়ে আমরা SF6 এ এলাম। তাহলে এইটার অর্থ হচ্ছে, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে একইভাবে আমরা কিভাবে ডাইরেক্ট যদি আমরা SF6 তৈরি করতাম, তাহলে দেখো SF6 সরাসরি তৈরি করতে গেলে আমরা এখানে একবারে আসতে পারতাম। কিন্তু আমি এটা করানোর পিছনে তোমাদের যুক্তিটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি sp3d আমরা এইভাবে তৈরি করতে পারি। তাহলে দেখো স্টুডেন্টস, আমরা sp3 যদি SF2 এর হয়, তাহলে তার আমরা স্ট্রাকচারটা কিরকম পাবো? sp3 ক্ষেত্রে দেখো এই যে স্ট্রাকচারটা পাবো টেট্রাহেড্রাল, সেই স্ট্রাকচারটা দেখো আমরা আঁকছি। এই sp3 ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো কিরকম হবে। এই সালফার এবং দুটো ফ্লোরিন থাকবে। দেখো এই যে দুটো ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থাকবে, এই দুটো ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থাকছে। এই তাহলে এই হচ্ছে SF2 এর আকৃতি। sp3d দেখো এটা হচ্ছে আমরা কি বলেছি, sp3d হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ এই রকম থাকবে। দেখো এই একটা ট্রাইগোনাল অবস্থা। এই সালফার দেখো দুটো ফ্লোরিনকে এখানে দিয়ে দিতে পারি আমরা। এইখানে একটা লোন পেয়ার থাকলো, এই যে লোন পেয়ার যেটা রয়েছে, আর দেখো বাকি দুটো ফ্লোরিনকে আমরা এখানে রাখলাম। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের SF4 এর স্ট্রাকচার। তাহলে SF6 এর স্ট্রাকচার স্টুডেন্টস কিরকম হবে? তাহলে দেখো SF6 হচ্ছে কি, আমরা sp3d2 অক্টাহেড্রাল। তাহলে অক্টাহেড্রালের স্ট্রাকচারটা আঁকতে গেলে আমাদেরকে দেখো তৈরি করতে হবে এই জিনিসটা। দেখো খেয়াল করো, কোনো লোন পেয়ার নেই, সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই হচ্ছে আমাদের অক্টাহেড্রাল SF6 এর স্ট্রাকচার। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টস আমরা এই ছবিগুলোকে আমরা আঁকতে পারি। এটা আমি একটা एग्जांपल নিয়েছি, তোমরা এখানে আরো বেশ কিছু एग्जांपल নিয়ে এভাবে তৈরি করতে পারো। তাহলে দেখো এই যে আমি অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা এখানে দেখিয়েছি, দেখো সেটা তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে। ধরো এই যে SF6 আমরা যদি এইভাবে না করে আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কি করে বুঝবো যে SF6 sp3d2, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো SF6 এর ক্ষেত্রে সালফার, অর্থাৎ যদি ফর্মুলা অ্যাপ্লাই করি দেখো, তাহলে এখানে হাফ
তাহলে সালফারের ক্ষেত্রে আমাদের এখানে দেখো ভি অর্থাৎ এর ভ্যালেন্স ইলেকট্রন করা আছে সালফারে দেখো মোট 6টা। আচ্ছা, তাহলে F6 অর্থাৎ এখানে X হচ্ছে কি আমাদের যেটা বলেছিলাম যে একযোজি মোট পরমাণুর সংখ্যা, তাহলে দেখো 6টা একযোজি পরমাণুর সংখ্যা রয়েছে। এবং দেখো এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন কিছুই নেই, তাহলে এই দুটো 0 + 0, অর্থাৎ এক্ষেত্রে আমি মান পাচ্ছি, দেখো খেয়াল করে এখান থেকে 6, অর্থাৎ 12/2 6, অর্থাৎ 6 পেলাম, মানে হচ্ছে এই 6 মান আসা মানেই হচ্ছে আমাদের এটা sp3d2। ঠিক আছে, আচ্ছা তাহলে SF4 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করো। SF4 এর ক্ষেত্রে দেখো এই এর মান কত আসছে, হাইব্রিডাইজেশন মান হাফ, দেখো 6 + 4 - 0 + 0, অর্থাৎ এখানে 10/2 5 আসছে, মানে SF2। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে তুমি SF2 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করো, দেখো H এর মান আসবে H = হাফ, 6 + 2 - 0 + 0, দেখো 4/2, অর্থাৎ আমাদের এখানে আসবে হচ্ছে 8/2 4, এবং 4 আসা মানে হচ্ছে sp3। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা এই যে ক্যালকুলেশন পদ্ধতিটা দেখালাম, এই যে হাইব্রিডাইজেশনের সিস্টেমটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। আমরা এখানে আজকে একটা এক্সাম্পল SF6 নিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে অনেক এক্সাম্পল নিয়ে করতে পারো, এক একভাবে প্রত্যেকটা এক্সাম্পলকে তোমরা এক এক করে ফেলে দেখতে পারো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করি তোমাদের এই যে হাইব্রিডাইজেশনের চ্যাপ্টারের এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, তাহলে আগামী দিনে তোমাদের আরও বেশ কিছু ভিডিও করে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে স্টুডেন্টস, গুড বাই।